কিরে বেটা, হাত কাটলি কিভাবে? আরে তেমন কিছু না, কাচের টুকরো লেগে কেটে গেছে। দেখ, তুই আমার কাছে একদম মিথ্যে বলবি না, সত্যিটা কি সেটা বল। আয়ান আবিরকে সব কথা খুলে বলল। এই ব্যাপার তুই তো ফাটিয়ে দিচ্ছিস মামা, আভাকে সেটা আগে বললি তো পারতি। আর তুই তো আমায় আগে কখনোই বলিসনি। এই তুই বলিস আমি তোর বন্ধু কম ভাই বেশি? আরে দোস্ত রাগ করিস না, আমি নিজেও জানি না কিভাবেই ওকে ভালোবেসে ফেললাম। ছোট থেকে ওর উপর আমার আলাদা একটা টান অনুভব হতো। ধীরে ধীরে ও যত বড় হতে লাগলো ওর প্রতি তত বেশি টান অনুভব করলাম। এরপর বুঝতে পারলাম আভাকে আমি ভালোবেসে ফেলেছি। আমি চাইতাম না ও অন্য কোনো ছেলের সাথে কথা বলুক বা মিশুক, কারণ আমার ভয় লাগতো ও যদি কাউকে ভালোবেসে ফেলে। এই জন্য ওকে অনেক শাসন করতাম, বকতাম, কখনো কখনো বেশি রাগ হলে থাপ্পড়ও মেরেছি। এই জন্য ও আমায় ভয়ও বেশি পায়, ভালোবাসতে চায় না। তবে আজকে অনেক ভালো লাগতেছে। আমার কষ্টে ও কষ্ট পায়। আমার হাত কেটে গেছে বলে কেন জানি কান্না থামতেই চায় না বলে মুচকি হাসলো আয়ান। মামা তুই তো সে আগাইছস। আজকে বুঝলাম আবার মনে আমার জন্য কিছু অনুভূতি আছে। এই কিছু অনুভূতি থেকে ধীরে ধীরে খুব তাড়াতাড়ি ও আমাকে ভালোবেসে ফেলবে, দেখবি। আবির মিলিয়ে নিস। আচ্ছা বুঝলাম, খুব তাড়াতাড়ি বিয়ে খেতে পারবো তাহলে। আয়ান ছাদে যাবি না? না থাক, তুই অসুস্থ, আমি যাই, ছাদ থেকে সিগারেটটা খেয়ে আসতেছি। শালা তুই আর ভালো হইলি না, সিগারেট খেয়ে কি মজা পাস? তুই বুঝবি না রে, যদি আভাকে কাছে না পাস তখন বুঝবি সিগারেট কেন খাই। তুই আবার কাকে কাছে পাবি না, কার জন্য তুই আবার সিগারেটটা খাস? নামটা বললেই তো সেই মেয়েটাকে তোর কাছে এনে দিব। তোর মতো ভালো ছেলেকে কেউ না করতে পারবে না রে ভাই। নামটা তোকে বলতে পারলে ভালোই হতো, কিন্তু আমি তোকে বলতে পারবো না। তুই যদি আমাদের বন্ধুটা নষ্ট করে দিস। মনে মনে কথাগুলো বলছিল। কি রে, কি ভাবতেছিস? বল নামটা, সময় হলে ঠিকই একদিন বলবো, এখন না। আচ্ছা থাক, 10 মিনিট পর আসতেছি। ছাদে গিয়ে সিগারেট ধরিয়ে আকাশের পানে তাকিয়ে টানতে লাগলো। আপনি সিগারেট খাওয়া কবে থেকে শুরু করেছেন? আগে তো কখনো খেতে দেখিনি। পিছন থেকে কারো কথা শুনে আবির তাকিয়ে দেখে নিশি ছাদের দরজায় দাঁড়িয়ে কথাটা বলছে। প্রায় 2 বছর আগে থেকে ধরেছি। কেন খান আপনি এসব? জানেন না সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? সবকিছু জানি, কিন্তু প্রিয় মানুষকে চোখের সামনে থেকে দেখেও না বলতে পারা, কাছে না পাওয়ার ভয়, এসব থেকে মুক্তি পাওয়ার জন্য মাঝে মধ্যেই নেশা হাতে নেই। আবিরের মুখে তার প্রিয় মানুষের এসব কথা শুনে নিশির মুখে অন্ধকার নেমে এলো। আবির ভাইয়ার প্রিয় মানুষও আছে, তাহলে আমার ভালোবাসার কি হবে? ওনাকে কখনোই পাওয়া হবে না, এই ভেবে নিশির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এই তুমি কাঁদতেছো কেন? আবির নিশিকে জিজ্ঞেস করলো। নিশির চোখের পানি হাত দিয়ে মুছবার চেষ্টা করে বলল, কই ভাইয়া, কাঁদিনি তো, চোখে কি যেন পড়ছিল, তাই চোখে পানি আসছিল। আবির ভালোভাবে বুঝতে পারছে নিশি ওর প্রিয় মানুষের কথা শুনে কান্না করছিল। পাগলিটা তো আর জানে না প্রিয় মানুষটা যে ও নিজেই। মনে মনে এই কথা বলে মুচকি হেসে নিশিকে বলল, কই চোখে কি পড়ছে দেখি। বলে নিশির কাছে গিয়ে গালে হাতটা রেখে মাথাটা ওঠালো। নিশির চোখে পানি টলমল করতেছে। আপনাকে আর দেখতে হবে না, ছেড়ে দিন। নিশি আবিরের হাত ছাড়িয়ে ছাদ থেকে চলে যাচ্ছিল, তখনই আবির আবার হাত ধরে ফেলে। মিথ্যা বলতেছো কেন? তুমি কান্না করছিলে, সেটা আমি জানি। আপনি কি বলতেছেন? আমি কেন কাঁদতে যাব? তুমি আমার প্রিয় মানুষের কথা শুনে কান্না করতেছিলে না? না, আপনি ভুল ভাবছেন ভাইয়া। আমি আপনার প্রিয় মানুষের কথা শুনে কান্না করতে কেন যাব? আপনার প্রিয় মানুষ থাকতেই পারে, স্বাভাবিক। নিশি মুখের উপর এসব বললেও ভিতরে কান্নায় ফেটে আসতেছে। আচ্ছা আমি মিথ্যে বলতেছি, তুমি ফুফানো বন্ধ করো, কেউ দেখলে ভাববে আমি তোমাকে মারছি। আবির ভাইয়া, আপনি আমার প্রিয় মানুষকে অনেক ভালোবাসেন তাই না? হ্যাঁ বাসি, তো আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আবির নিশিকে জ্বালানোর জন্য কথাগুলো বলল। বিয়ে কবে করতেছেন? আপনার বিয়েতে দাওয়াত দিবেন না? হ্যাঁ দিব তো, তুমি না থাকলে তো আমার বিয়েটাই হবে না। মানে হলো আমার বিয়েতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তুমি, কারণ আমার বউকে তুমি সাজাবে। কি সাজাবে না? বলে নিশি দৌড়ে এসে রুমে দরজা বন্ধ করে দিল এবং কাঁদতে লাগলো। এতক্ষণ আবিরের সামনে কান্না আটকে রাখলেও এখন আর সম্ভব হলো না। রুমের মধ্যে মুখে হাত দিয়ে নীরবে কান্না করতেছে। চিৎকার করে কান্না করলে বাড়ির সবাই জেনে যাবে, তাই এখন এইভাবে চুপচাপ কান্না করছে। পাগলিটা নিশ্চয়ই রুমে গিয়ে কান্না করতেছে। আর কয়দিন কান্না করে নাও, তারপর আর কান্না করতে দিব না বলেই ছাদ থেকে নেমে আসলো। নিশি আপু, কালকে তো শুক্রবার, চলো না তুমি আর আমি মিলে কোথাও ঘুরে আসি। না রে আভা, আমার ভালো লাগতেছে না, বরং আমরা অন্যদিন যাই। প্লিজ আপু চলো না, কোথাও গেলে তোমার মন এমনিতেই ভালো লাগবে। নিশি কোনো কথা বলতেছে না বলে আভা কিছুটা অভিমান করে বলল, ঠিক আছে, নিয়ে যেতে হবে না। কি হয়েছে, মামুনিকে কোথাও নিয়ে যাচ্ছ না কেন? দেখো না বড় আব্বু, নিশি আপুকে বলতেছি কালকে শুক্রবার কোথাও থেকে ঘুরে আসি, কিন্তু নিশি আপু রাজি হচ্ছে না। তখন আয়ারা আবির নিচে আসলো। আবির নিশির দিকে তাকিয়ে দেখে চোখগুলো কান্না করার জন্য লাল হয়ে আছে। আয়ান, তুমি কি কালকে ফ্রি আছো? হ্যাঁ আব্বু ফ্রি আছি। কেন, কোনো কাজ আছে? কাজ নেই, তবে তুমি আর আবির মিলে আভা আর নিশিকে নিয়ে বাইরে কোথাও থেকে ঘুরে আসো। আয়ান ভাইয়া কি রাজি হবে? আভা আয়ানের দিকে তাকিয়ে আছে তার উত্তর শোনার জন্য। আচ্ছা নিয়ে যাবো ওদের, সকালে রেডি হয়ে থাকতে বলিও। ইয়ে, আমরা ঘুরতে যাব বলে আভা লাফাতে শুরু করলো। এত বড় হলি তবুও লাফালাফি কমলি না। শুনে কথাটা আভা চুপ করে রইল। শালা হনুমান, আমি লাফালাফি করি তাদের তোর কি? মনে মনে কথাগুলো বলছিল সে। তুই কি আমাকে কিছু বলছিস? না ভাইয়া, কিছুই বলিনি আপনাকে। কিছু বলবো এত সাহস কি আমার আছে? আচ্ছা আয়ান,
আমি আজ আসি রে, কালকে দেখা হচ্ছে। যাচ্ছি মানে কি? আম্মু তোকে খেয়ে যেতে বলছে। দাঁড়া, আম্মুকে ডাকি। আম্মু, আম্মু। হ্যাঁ বল বাবা, কি হয়েছে? দেখো, আবির বলে ও নাকি না খেয়ে এখনই চলে যাবে। কে যাবে? দেখি তো মুখখানা। আন্টি, আজকে যাই, কালকে আবার আসবো। কালকে আসবি ঠিক আছে, কিন্তু আজকে খেয়ে তারপরে যাবি। হ্যাঁ ভাইয়া, খেয়ে যাও। আভা বলল কথাগুলো। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে পারবো না না খেয়ে যেতে। সবার জোরাজুরিতে আবির খাওয়ার জন্য রাজি হলো। নিশি, আয় তো মা, আমাকে একটু সাহায্য কর, আবিরকে খেতে দে, আমি সব এনে দেই। মা, তুমি কেন? তুমিই দাও, আমি এসব দিতে পারবো না। মিনমিনে কথাগুলো বলল নিশি। বড় আম্মু, আমি তোমায় সাহায্য করতেছি বললেই তো হতো। তোর কি পড়াশোনা নেই? যা এখনই পড়তে বস, নয়তো পরীক্ষায় ফেল করবি। আয়ন তো ঠিকই বলতেছে, তুই পড়তে বস, আমাকে নিশি সাহায্য করবে। কি হলো, দাঁড়ায় আছিস কেন? কথা শুনতে পাস না? যা পড়তে বস। যাচ্ছি তো, এত সারের মতো চিল্লানোর কি আছে? আজব, কি বলো? আমি সার? এ রে, ভুলে বলে ফেলেছি, পালাতে হবে, না হলে এখনই এসে আমার কাঁচায় চিবিয়ে খাবে। বলে আভা রুমে দৌড় দিল। উফ বাবা, বেঁচে গেছি, হনুমানটার হাত থেকে বেঁচে গেলাম, হাফ ছেড়ে বাঁচলাম। কিরে নিশি, আয়, এই খাবারগুলো নিয়ে আবিরকে খেতে দে, আমার আরো রান্না করা বাকি আছে। নিশি কোনো কথা না বলে আবিরকে খেতে দিল। চুপচাপ খাচ্ছে আবির। তখন নিশিকে বলল, তুমি খেয়েছো? আমি খেয়েছি কিনা সেটা আপনাকে ভাবতে হবে না ভাইয়া, অভিমানের কণ্ঠে বলল নিশি। আপনি বরং আপনার প্রিয় মানুষকে নিয়ে ভাবেন। আবির কিছুই বলল না, খাবারে হাত ধুয়ে উঠে গেল। এ কি, আপনি না খেয়ে উঠলেন কেন? আমিও খাবো নাকি খাবো না সেটা আমার ব্যাপার, বলেই সে চলে গেল। দরজার কাছে গিয়ে বলল, আন্টিকে বলে দিও আমার জরুরি কাজ আসছিল, তাই আমি চলে গেছি। হ্যাঁ তাই তো, আমি কে? আপনার খাওয়া না খাওয়া নিয়ে আমার ভাবার কি কোনো প্রয়োজন আছে? আপনার তো প্রিয় মানুষ আছে। চোখের পানি মুছে মাকে বলল, আবির ভাইয়া চলে গেল, ওনার নাকি কোনো জরুরি কাজ আসছে। আল্লাহ, আমার সাথে কেন এমন হলো? আবির ভাইয়া কেন অন্য মানুষকে ভালোবাসে? আমাকে বাসলে কি এমন ক্ষতি হতো? আফসোস, আমার কপালে হয়তো ওনার ভালোবাসা নেই। বলে মলিন হাসলো নিশি। সকালে ঘুম থেকে উঠে রেডি হওয়ার জন্য তোড়জোড় করা শুরু করে দিলাম। যাই, নিশি আপুকে রেডি হতে বলি, নয়তো পরে দেখা যাবে রেডি করার জন্য আমাদের রেখেই চলে যাবে। ওই হনুমান সব করতে পারে, ওকে বিশ্বাস নাই। নিশি আপু, ও নিশি আপু, দরজা খুলো। ঘুম ঘুম চোখে দরজা খুলে। কি হয়েছে আভা, এত সকালে ডাকতেছিস কেন? কি বলতেছো আপু, এত সকাল কই? 9টা বাজে, খেয়াল আছে? রেডি হবা কখন? আয়ন ভাইয়া বলছে 10টার দিকে বাইর হবে। কি বলিস, 9টা বেজে গেছে? আগে ডাকবি না? আচ্ছা তুইও রেডি হ, আমিও রেডি হই, নয়তো ভাইয়াকে আমাদের জন্য আবার দাঁড়িয়ে থাকতে হলে রাগ করবে। আলমারি থেকে সব জামাকাপড় বাহির করে খাটে বসে আছি, কোনটা পরবো বুঝতেছি না। আয়নার সামনে দাঁড়িয়ে লাল একটা জামা গায়ে দিয়ে দেখতেছি, না এটা ভালো লাগছে না। এরকম করে বেশ কয়েকটা জামা গায়ে দিয়ে দেখলাম, তবুও পছন্দ করতে পারলাম না। সবার শেষে টকটকে গোলাপি একটা জামা গায়ে দিয়ে দেখতেছি, তখনই দরজার কাছে দাঁড়িয়ে থাকা আয়ন ভাই বলল, এই রংটা তোকে সুন্দর মানাবে, এটা পরে রেডি হয়ে 10 মিনিটের মধ্যে নিচে চলে আয়। আচ্ছা বলে দরজাটা লাগিয়ে দিলাম। কি ভুলটাই করতে যাচ্ছিলাম, দরজা না দিয়ে ড্রেস চেঞ্জ করতে গেছিলাম। ভাগ্যিস ওনাকে দেখতে পেলাম বলে। গোলাপি ড্রেসটা পরে সাথে ম্যাচিং করে কানের দুল, লিপস্টিক আর মুখে হালকা ফেস পাউডার দিয়ে রেডি হলাম। যাই তাড়াতাড়ি, নয়তো চিল্লাবে একটু পর। নিশি আপু, তোমার হলো? হ্যাঁ এই তো হয়েছে। আভা, তোকে এই ড্রেসটা অনেক সুন্দর লাগতেছে রে, কোনো ছেলে দেখলেই পাগল হয়ে যাবে। কি যে বলো আপু, আমার থেকে তোমাকে বেশি সুন্দরী লাগতেছে। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না, আমি জানি আমায় কেমন লাগে। আরে আপু, সত্যি বলছি, বিশ্বাস না হলে আবির ভাইয়াকে জিজ্ঞেস করিও। নিশি আভার মুখে আবিরের নাম শুনে ভরকে গেল। আভা আবার কিছু জেনে যায়নি তো? আমি কেন ওনাকে জিজ্ঞেস করতে যাব? তোর ইচ্ছে হলে তুই গিয়ে জিজ্ঞেস কর। আচ্ছা সেসব পরে হবে, আগে নিচে চলো। আয়ন পানি খাচ্ছিল, সিঁড়িতে যেন কারো পায়ের শব্দ শুনে উপর দিকে তাকিয়ে দেখে আভা নামছে। তাকে কি সুন্দর আর অপূর্ব লাগছে, যা বলার বাহিরে। তোকে এত সুন্দর হতে কে বলেছে? তার উপর যা সেজেছিস, উফ, এই মেয়ে মনে হয় আমাকে পাগল করে ছাড়বে। আবিরও তাকিয়ে আছে তার প্রিয় মানুষটার দিকে। নিশিকে দেখতেও অনেক সুন্দর লাগছে। আবির তো পুরাই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নিশি আবিরকে পাশ কাটিয়ে আয়নের কাছে গেল। ভাইয়া, ওই ভাইয়া। নিশি আয়নকে ডেকে যাচ্ছে, কিন্তু ওর কোনো হুঁশ নেই, ও তো তার প্রিয়সীকে দেখতে ব্যস্ত। এবার আর না পেরে নিশি জোরে ভাইয়া বলে চিৎকার করে উঠল। আয়নের তখন হুঁশ আসলো, নিজেকে সংযত করে রাগ দেখে নিশিকে বলল, এত জোরে কেউ ডাকে তো কি করব? কতক্ষণ থেকে তোমায় ডাকতেছি, তুমি শুনতেছই না? হয়েছে হয়েছে, এবার চল গাড়িতে গিয়ে বস। মামা একটু কম দেখ, ওভাবে তাকিয়ে থাকলে যে কেউ সন্দেহ করতে পারে। যদি এতই দেখার ইচ্ছে হয় বিয়ে করে নে, তাহলে সারাদিন রুমে নিজেরটা সামনে বসিয়ে দেখিস, কেউ বিরক্ত করবে না। তুই চুপ কর, বেশি বকিস না। বাহিরে দাঁড়িয়ে আছে আভা আর নিশি। আয়ন গিয়ে আবিরকে বলল, তুই নিশিকে নিয়ে তোর বাইকে আয়, আর আমি আভাকে নিয়ে যাচ্ছি। কথা শোনার সাথে সাথে নিশি বলল, না ভাইয়া, বাইকে কেন, আমরা সবাই মিলে গাড়িতে যাই। আভাও বলল, হ্যাঁ, তবে আয়ন রাজি না, আমি যেটা বললাম সেটাই হবে। নিশি গাড়িতে যাওয়ার কথা বলল, কারণ ও আবিরের সাথে যেতে চায় না। কি লাভ শুধু কষ্ট বাড়িয়ে। আভা আয়নের বাইকে উঠে বসলো। নিশি এখনো দাঁড়িয়ে আছে। উঠবে নাকি যাওয়ার ইচ্ছে নেই? সত্যি বলতে আপনার সাথে যাওয়ার ইচ্ছেই আমার নেই। কেন, আমি কি করেছি?
কিছু না বললে দূরত্ব রেখে বাইকে উঠল যাতে আবিরের শরীরে স্পর্শ না লাগে। কিছু সময় পর আমরা একটা পার্কে এসে পৌঁছালাম। পার্কটা অনেক সুন্দর ছিল আর চারিদিকে কত ফুলের সমাহার। ইচ্ছে করতেছে এখানেই থেকে যাই। ফুলগুলোকে ছুঁয়ে দিচ্ছি, কি যে আনন্দ লাগতেছে তা বলেই বুঝাতে পারবো না। পার্কে এসে আয়ান কই যেন গেল। আভা, নিশি আর আবিরকে আলাদা সময় দেওয়ার জন্য অন্য পাশে চলে গেল। চলো ওই দিকটায় যাই। না না, আপনি যান, আমি যাব না। আবির নিশির হাতে জোর করে চেপে ধরে বলে, কি সমস্যা, কি হয়েছে? কাল থেকে দেখতেছি কথা বলতেছো না, কথা শুনতেছো না। হাত ছাড়ুন, আপনি কেন আমার হাত ধরেছেন? বলে ঝটকা দিয়ে আবিরের হাত থেকে হাত সরিয়ে নিল নিশি। আপনার সাথে কথা বলার অনেকে আছে। আবির নিশিকে টেনে নিয়ে একদম নিজের কাছে নিয়ে আসলো। আমার প্রিয় মানুষের কথা শুনে আমাকে ইগনোর করতেছো, অথচ জানতে চাইলে না আমার প্রিয় মানুষটার নাম কি? না, আমি জানতে চাই না, আপনি আমায় ছাড়ুন। বলে আবিরের সাথে ধস্তাধস্তি করলো, কিন্তু আবিরের মতো বিশাল শক্তিশালী পুরুষের সাথে পেরে উঠলো না। আরে আগে আমার কথাটা শোনো। নিশি কানে কাছে গিয়ে বলল, আমার প্রিয় মানুষের নাম হলো নিশি, যাকে আমি ভালোবাসি। আবিরের মুখে নিজের নাম শুনে ও তো বিশ্বাসই করতে পারছে না। আপনি সত্যি বলছেন নাকি মিথ্যা? আরে পাগলি, সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। বলার সাথে সাথেই নিশি আবিরকে জড়িয়ে ধরে কান্না সুরে বলল, তাহলে কালকে এরকম বললেন কেন? আমি কত কষ্ট পেলাম, আমি দেখলাম আমার নিশি আমাকে কত ভালোবাসে, এই জন্য। আপনার আমাকে কষ্ট দিতে ভালো লাগে, তাই না? আর কখনো কষ্ট দিব না, প্রমিস। আই লাভ ইউ নিশি, আই লাভ ইউ আবির। দুজন প্রিয় মানুষ একে অপরকে জড়িয়ে ধরে আছে, এর চেয়ে শান্তির স্থান আর কোথাও নাই বলেই মনে হচ্ছে আবিরের। আভা ঘুরতে ঘুরতে পার্কের শেষের দিকে চলে এসেছে। এদিকে কোনো মানুষ নেই বললেই চলে, কেউ আসে না তেমন এই দিকটায়। কোনো মানুষ নেই দেখেই ফিরে আসতে যাবে, তখনই কয়টা ছেলে আবার পথ আটকে ধরে। কোথায় যাচ্ছ মামুনি, কাছে এসো, বলে তারা এগোতে লাগলো। ছেলেগুলোকে দেখেই বোঝা যাচ্ছে তারা সবাই নেশাগ্রস্ত। আপনারা কারা? আমার দিকে এভাবে এগিয়ে আসছেন কেন? আমায় যেতে দিন প্লিজ, আপনাদের কাছে হাত জোর করছি। যেতে তো দেবো মামুনি, তার আগে আমাদেরকে একটু আনন্দ দাও, আমরা মজা করি, তারপর ছেড়ে দিব। ছেলেগুলোর নোংরা কথা শুনে আভা ভয়ে কেঁদে দিল। আমি আজ শেষ, এদের হাত থেকে আমাকে কেউ বাঁচাতে পারবে না। একটা ছেলে আবার দিকে এগিয়ে যায়, আবার চোখ বন্ধ করে আছে। যখনই ওর শরীরে হাত দিতে যাবে তখনই কেউ বাধা দেয়। কে রে, আমাকে বাধা দেওয়ার এত বড় সাহস কার? আমার সাহস তো তুই এখনো দেখিসনি, তোর সাহস কি করে হয় আমার প্রাণ পাখির শরীরে হাত দেওয়ার? পরিচিত কারো কণ্ঠ শুনে চোখ খুলে আয়নকে দেখে কিছু স্বস্তি পায়। দৌড়ে এসে আয়নকে জড়িয়ে ধরে, ভালোই ভালোই বলছি, মেয়েটাকে দিয়ে চলে যা, না হয়তো তোকে শেষ করে দিব। আচ্ছা, কার এত বড় সাহস? সামনে আয় তো। একজন সামনে আসতেই সেখানেই তাকে মেরে শুয়ে দেওয়ার পর বাকিগুলোকে এলোপাতারি মারতে থাকে। ভাইয়া, ওদের ছেড়ে দিন, নয়তো ওরা মারা যাবে, মরে যাক, তাতে তোর কি? ওরা যখন তোর সাথে অসভ্যতমাই করার চেষ্টা করছিল তখন কি তোকে ওরা ছেড়ে দিচ্ছিল? আভা অনেক কষ্টে আয়নকে ছেলেগুলোর থেকে ছাড়িয়ে আনে। ছাড় আভা, ওই ছেলেদের আমি শেষ করে দেব। আয়নের রাগ কমানোর জন্য আভা হুট করে আয়নকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার পর আয়ন কিছুটা শান্ত হয়। আমাকে শান্ত করার জন্য টেকনিকটা মন্দ নয়, বলে হেসে দিল আয়ান। আভা ছেড়ে দিল আয়নকে। আমি কখনো বেশি রেগে গেলে এই টেকনিকটা কাজে লাগাস, একদম শান্ত হয়ে যাব। লজ্জা পাচ্ছিস কেন? জড়িয়ে ধরার সময় তো লজ্জা পাসনি। কথাটা ঘোরানোর জন্য আভা বলল, নিশিয়াপুরা মনে হয় আমাদের জন্য অপেক্ষা করছে, চলুন। নিশি আবির ওই দিকটায় দাঁড়িয়েছিল। আয়ান আর আভাকে দেখে এগিয়ে আসলো। কিরে, তোরা কই ছিলি এতক্ষণ? তোদের জন্য কতক্ষণ থেকে অপেক্ষা করছি। ওই দিকটায় ছিলাম, চল খেতে যাই। আভার সাথে ঘটে যাওয়া ঘটনাটা ওদেরকে বলল না। চারজন মিলে খেতে বসেছে, সবাই তাদের পছন্দ মতো খাবার অর্ডার করে দিল। আভার আর নিশির ফেভারিট হলো চিকেন বিরিয়ানি, তাই ওরা দুজন চিকেন বিরিয়ানি অর্ডার করলো। আয়ান আর আবির শুধু ফ্রুট সালাদ অর্ডার করে দিল। সবার খাওয়া শেষ করে আয়ান খাবারের বিল মিটিয়ে বাসায় যাওয়ার জন্য রওনা দিল। বাসার সামনে দুইটা বাইক এসে থামলো, সবাই বাইক থেকে নেমে পড়লো। আয়ান, দোস্ত, তোরা তাহলে যা, আমিও বাসায় চলে যাই। তুই যাবি কেন? বাসার ভিতরে চল। না, আজ যাবো না রে, এমনিতেই তো প্রতিদিনই আসি। আচ্ছা যা তাহলে, বলে আয়ান আর আভা বাড়ির ভিতরের দিকে চলে গেল। নিশি এখনো দাঁড়িয়ে আছে দেখে আবির কাছে আসলো, কপালে চুমু দিয়ে বলল, বাসার ভিতরে যাও, আমি তাহলে আসি, সাবধানে যান, আর বাসায় পৌঁছে আমাকে ফোন দিয়েন। আচ্ছা বলে বাইকে উঠে আবির শাসা করে চলে গেল। যতদূর অবধি আবিরকে দেখা যায় ততদূর পর্যন্ত নিশি রাস্তার দিকেই তাকিয়েছিল। আবির চলে যাওয়ার পর নিশিও বাসায় চলে গেল। সারাদিন ঘুরে বাসায় আসতে সন্ধ্যা লেগে গেছে। মামুনিরা, তোমাদের ঘোরাঘুরি কেমন লাগলো? ভালো লাগছে বড় আম্মু, তুমি আমাদের সাথে গেলে আরো বেশি মজা হতো। আচ্ছা হয়েছে, এবার গেলে নিয়ে যাস কেমন? আচ্ছা বড় আম্মু, আমরা রুমে যাচ্ছি, খুব টায়ার্ড লাগতেছে। ঠিক আছে, যা ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। রাতে খাবার টেবিলে আব্বু বলল, শোনো আয়ান, আভা আর নিশি কালকে আমার একজন বন্ধুর মেয়ের বিয়ে, সেখানে আমাদের সবাইকে দাওয়াত দিয়েছেন। আমরা ব্যস্ততার কারণে যেতে পারবো না, তাই তোমরা তিনজন আমাদের পক্ষ থেকে যাবে। আয়ান, ওদের দুজনকে দেখে রাখার দায়িত্ব তোমার জন্য। তো বিয়ে বাড়িতে কত মানুষ থাকে, চিন্তা করো না ছোট আম্বু, আমি ওদেরকে দেখে রাখবো। হ্যাঁ, তোমায় ভরসা করতে পারি বলে আমি এত নিশ্চিত আয়ান। আভা এত ছেলে মানুষের স্বভাব, ওকে একটু দেখে রেখো। তুমি না বললেও ওকে সবসময় আগলে রাখবো, কারণ ও যে আমার প্রাণ পাখি। বিড়বিড় করে বলল আয়ান। কিছু বললি বাবা? না ছোট আব্বু, কিছুই না, সবাই খাওয়া শুরু করো, আর কথা নয়।
খাবার শেষ করে আব্বু, বড় আব্বু, আয়ান ভাইয়া আর নিশি আপু সোফায় উঠে বসলো। আভা এটো থালা বাসনগুলো গুছিয়ে বেসিনে নিয়ে গেল মেজে রাখতে। এ কি আভা, তুই থালা বাসন মাজতে আসছিস কেন? যা গিয়ে সোফায় বসে সবার সাথে আড্ডা দে। এসব করার জন্য আমি আর তোর আম্মু তো আছি। থাক আপা, একটু একটু কাজ করুক, নয়তো শ্বশুর বাড়ি গিয়ে কিছুই পারবে না, অন্যের কথা শুনতে হবে। কি যে বলিস ছোট, আমার আভা মামুনিকে কি যাত্রার সাথে বিয়ে দিব নাকি? ওকে তো একটা রাজকুমারের সাথে বিয়ে দিব, যে ওকে অনেক ভালোবাসবে, আগলে রাখবে। সেখানে যদি কাজের লোক না থাকে আমাদের বাড়ি থেকে পাঠাবো। থ্যাংক ইউ বড় আম্মু, তুমি আমাকে এত এত ভালোবাসো। যদি তোমার মতো একটা শাশুড়ি পাই আর কিছুর দরকার নাই। নিশ্চয়ই পাবি, আমার থেকেও ভালো যেন হয় সেই দোয়াই করি তোকে নিয়ে মা। আভাকে নিয়ে যত চিন্তা আপা, আয়ন বাবার মতো যদি একটা ভালো দায়িত্ববান ছেলের হাতে তুলে দিতে পারতাম তাহলে নিশ্চিত হতাম। দেখিস ছোট, তোর ইচ্ছে পূরণ হবে। আমি দাঁড়িয়ে মা আর বড় আম্মুর কথা শুনতেছি আর ভাবতেছি, আয়ন ভাইয়ের সেদিনে ভালোবাসার কথাগুলো যদি সত্যি হয় তাহলে আম্মুর ইচ্ছে পূরণ হবে, আর বড় আম্মুর মতো না, বড় আম্মুকেই শাশুড়ি হিসেবেই পাবো। ভাবতেই লজ্জা পাচ্ছি। আমি আব্বু, বড় আব্বুদের কাছে আসলাম, কিন্তু বসবো কোথায়? একটা সোফায় আব্বু আর বড় আব্বু বসেছে, সিঙ্গেল সোফাটায় নিশি আপু আর আয়ন ভাইয়া বসে আছেন। সেখানে জায়গা ফাঁকা আছে, বসতে হলে আয়ন ভাইয়ের কাছেই বসতে হবে, তাই দাঁড়িয়ে আছি। কিরে আভা, দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়ার পাশে বস, ফাঁকা আছে তো। না আপু, আমি দাঁড়িয়ে আছি, আমার বসতে হবে না। দাঁড়িয়ে থাকবি কেন রে মা? ওখানে কতদিন আমরা একসাথে গল্প করি না, আজকে সময় পেয়েছি তাই একটু আড্ডা দিই। নাকি বুড়ো বাবাদের সঙ্গে আবার আড্ডা দিতে তোর ভাল লাগবে না? কি যে বলো বড় আব্বু, ভালো কেন লাগবে না বলে আয়ন ভাইয়ের পাশেই বসে পড়লাম। বসার পর সবাই মিলে আবার আড্ডায় মেতে উঠলাম। আড্ডার মাঝে আয়ন ভাইয়া আমার হাতটা ধরলো। ওনার দিকে তাকিয়ে চোখের ইশারায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমার পাশে বসতে এতই সমস্যা হচ্ছিল যে সবাই বলার পরেও দাঁড়িয়েছিলি? না মানে তেমন কিছুই না ভাইয়া, আমি কেমন যেন লাগছিল আমার একটু। এই যে হনুমানটা যে কি করে, আমি আজ শেষ। মনে মনে কথাগুলো বললাম। হাতটা ছাড়ুন, কেউ দেখলে সমস্যা হবে। হলে হবে, তাতে আমার কি? একটু আগে তো ভালোই ভান করছিলি যে বসবি না এখানে, এখন এটা তার শাস্তি। গা ছাড়া ভাব নিয়ে বলল আয়ান ভাইয়া। আমি পড়েছি মহাজালায়, ওনার হাতটা থেকে কিছুতে হাতটা সরাতে পারছি না, ভয় লাগতেছে। যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে? এই হনুমানটার তো কোনো চিন্তা নাই, যা হবার সব আমার হবে। এখন আড্ডার মাঝে আমাদের দিকে কেউই তাকায়নি, তাই দেখতে পাইনি। অনেক রিকোয়েস্ট করার পর হাতটা ছেড়ে দিল, তবে একটা শর্ত আছে, সেটা পরে মানতে হবে। হাত ছাড়ানোর জন্য শর্ত না শুনেই রাজি হয়ে গেলাম। হাতটা ছেড়ে দিতেই জোরে জোরে নিঃশ্বাস নিলাম। যাক বাবা, শেষ পর্যন্ত ছেড়ে দিল হনুমানটা। কিরে আভা, এমন হাসপাস করতেছিস কেন? মনে হচ্ছে কোথা থেকে জোর বেঁচে এলি। এলাম তো তোমার জল্লাদ ভাইয়ের থেকে, মনে মনে কথাটা বললাম। কই না, না তো আপু, আমি ঠিকই আছি, আসলে গরম লাগতেছে। কি বলিস আভা, এসির মধ্যেও তোর গরম লাগতেছে? নিশি আপুর বিস্ময়ের দিকে আমার দিকে চেয়ে রইল। নিশি চুপ কর, মনে হয় ওরে ভূতে ধরছে, তাই এসির মধ্যেও গরম লাগতেছে, ভুলভাল বকতেছে। বেটা হনুমান, আমার ভূতে ধরছে না, তোর ঘাড় মটকাবো। কি বললি? কিছু না। মামুনি, তোমরা সবাই ঘুমাতে যাও তো, অনেক রাত হলো, আমরাও ঘুমাতে চাই। সবাই ঘুমানোর জন্য যে যার রুমে চলে গেল। আমি রুমে গিয়ে দরজা লাগিয়ে দিব, এমন সময় আয়ান ভাইয়া দরজায় হাত দিয়ে আটকে ধরে রুমে প্রবেশ করে। ভিতর থেকে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করলেন কেন ভাইয়া? তো কি করব? আমার শর্তের কথা ভুলে গেলি? শর্ত না শুনে আসলি কেন? আব্বুরা ছিল বলে তখন কিছুই বলিনি। কি শর্ত? আপনার তাড়াতাড়ি বলে আপনি চলে যান। বন্ধ রুমের মধ্যে দুজন আছি, জানলে সবাই খারাপ ভাববে। আমি তো চলেই যাব, তোর রুমে তো থাকতে আসিনি বলে বেডে শুয়ে পড়ল। তোর রুম থেকে আমার রুম অনেক সুন্দর, তোর মতো না। অগোছালো আমার একদমই পছন্দ না। সব কাজ শিখে নিবি, পরে ভবিষ্যতে আমার রুম যেন অগোছালো না দেখতে হয়, সবসময় পরিষ্কারও রাখবি। আমি কেন রাখবো? আপনার বউ রাখবে। বউটা তুইও তো হতে পারিস। কাছে এসে বলল, আপনার শর্ত বলুন। আমার শর্ত হলো তুই আমাকে কিস করবি। কি? অসম্ভব, আমি এটা পারবো না, অন্য কিছু করতে হলে বলেন। শর্তে যখন রাজি হয়েছিলি তখন শর্ত তো মানতেই হবে। আর হ্যাঁ, শুধু কিস না, লিপ কিস করতে হবে। আমি এসব করতে পারবো না, প্লিজ। হাত জোর করে বুঝালো। আয়ান বুঝালো এই মেয়ের দ্বারা এসব কিছুই হবে না, এ শুধু পরীক্ষা করার জন্য এরকমটা বলেছিল। আয়ান আবার কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, কিস করতে হবে না, ওটা আমি এমনি বলেছিলাম। কিসটা তোলা থাক, আমাদের বিয়ের পর বাসরাতে হবে, তখন কিন্তু কোনো না চলবে না। আপনি এত বেহা কবে থেকে হলেন আয়ান ভাইয়া? আগে তো এমন ছিলেন না, এমন লাগাম ছাড়া কথা কখনোই বলতে শুনিনি। বিয়ের পর আরো কত কিছু শুনবি দেখবি। কানের কাছে এসে বলল। আমি তো লজ্জায় ওনার বুকে মাথা লুকিয়ে আছি। কিস নাই বা করলি, একটু জড়িয়ে ধরতে তো পারিস। শুধু আমি ধরে আছি। হাত দুটো আয়ান ভাইয়ের পিঠের উপর দিয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আমার জড়িয়ে ধরার পরে উনি আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আলাদা একটা শান্তি অনুভব করতেছি, জড়িয়ে ধরে থাকতেই ভালো লাগতেছে। অনেকক্ষণ হলো, এবার ছাড়ুন। আয়ান ভাইয়া ছেড়ে দিয়ে বলল, ছাড়তে ইচ্ছে করছিল না, তোকে খুব তাড়াতাড়ি ছোট আব্বু ছোট আম্মুকে বলে আমার কাছে আনার ব্যবস্থা করতে হবে বলে কপালে চুমু দিয়ে রুম থেকে চলে গেল। আমি শিওর হলাম উনি আমার সত্যিই ভালোবাসেন। আব্বু আম্মুকে বেহায়া মানুষ বিয়ের কথা বলবে বলল, না জানি তখন কত বড় সমস্যা হবে। বড় আব্বু বড় আম্মু কি আমাকে তাদের ছেলে বউ হিসেবে মেনে নিবে? শতভাবনা চিন্তা বাদ দিয়েই ঘুমাতে গেলাম। রাতে আচমকাই ঘুম ভেঙে গেল। ঘড়িতে 1:10 বাজে। পানি খেতে গিয়ে দেখি জগে পানি নাই।
নিচে পানি নিতে যাওয়াটা বিরক্ত লাগে, তবু ঘুম ঘুম চোখে নিয়ে গেলাম পানি খেতে। পানি খেয়ে রুমে যাওয়ার সময় উপরে উঠতে গেলে খেয়াল করলাম আয়ান ভাইয়ের রুমে আলো জ্বলতেছে। ওনার রুমে এত রাতে আলো জ্বলে, তার মানে এখনো জেগে আছে। একবার কি যাবো, দেখবো কি করছে। না থাক, গেলে যদি রাগ করে। মনের সাথে কথা বলে শেষে ভাইয়ের রুমের সামনে গিয়ে আস্তে করে দরজায় হাত দিলাম। দরজা খুলে দেখি উনি দরজা বন্ধ করেননি। কি ব্যাপার, দরজা ফাঁক করে দেখি আয়ান ভাই বিছানায় শুয়ে 2 হাত দিয়ে মাথা ধরে আছে। ওনার আবার কিছু হলো না তো? বুকটা ধক করে উঠল। রুমের ভিতরে গেলাম। কি হয়েছে ভাইয়া আপনার? আমার কথা শুনে আয়ান ভাইয়া চট করে মাথা তুলে আমার দিকে তাকালেন। তুই এত রাতে আমার রুমে কেন? আমি আপনার রুমে আলো জ্বালানো দেখে আসলাম। কিন্তু আপনার কি হয়েছে? এমন করে মাথা ধরেছিলেন কেন? প্রচন্ড মাথা ব্যথা করতেছে, কিছুতেই কমতেছে না। সে কি, আপনার মাথা ব্যথা করতেছে, কাউকে ডাকেননি কেন? দাঁড়ান, বড় আম্মুকে ডেকে দেই। যেতে নিলে ভাইয়া আমার হাত ধরে বিছানায় বসিয়ে বলল, কাউকে ডাকতে হবে না, তুই আছিস তো। আর যদি তোর সমস্যা হয় তাহলে রুমে চলে যা। না না, আমার কোনো সমস্যা নাই, আমি আছি। মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে, একটু টিপে দিত বলে আমার কোলে মাথা রেখে শুয়ে গেল। ভাইয়ের কপালে হাত দিয়েই কারেন্টের মতো চমকে উঠলাম। আপনার পুরো শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, এত জ্বর এলো কিভাবে? জানি না, হঠাৎ করে জ্বর আর মাথা ব্যথা আসলো কই থেকে। মেপে দেখি 103 ডিগ্রি জ্বর। আপনার খুব কষ্ট হচ্ছে। মানুষটা জ্বরে কেমন কাতরাচ্ছে, চোখ দুটো লাল হয়ে আছে। আপনি থামেন, আমি নিচে গিয়ে পানি নিয়ে আসি, জলপট্টি দিতে হবে। নিচে থেকে পানি নিয়ে এসে জলপট্টি দিয়ে দিচ্ছি। জ্বর কিছুতেই কমতেছে না, চোখ বন্ধ করে আছে। অনেক সময় পর ভাইয়া মাথা তুলে দেখে ঘড়িতে 3টা বাজে। আভা, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আপনি কি পাগল হলেন? আপনার জ্বর বেড়েই চলতেছে, কমতেছে না, আর আপনি আমায় ঘুমাতে বলতেছেন? ভাবলেন কিভাবে আপনাকে এই অবস্থায় রেখে আমার ঘুম আসবে? আপনি চুপচাপ শুয়ে থাকেন। তুই তো অনেক বড় হয়ে গেছিস আভা, আমাকে কেমন ধমকাচ্ছিস, কেয়ার করছিস, ঠিক যেমন বউরা তাদের বরের জন্য করে। হ্যাঁ তো কি হয়েছে, আপনি আমার ভাইয়া, এজন্য করতেছি। কি বললি? আমি তোর ভাইয়া এই জন্য করতেছিস, আর অন্য কেউ না? আর কি? আয়নকে রাগানোর জন্য কথাগুলো বলল আভা। আয়ন কিছু বলতে যাবে, আভা আটকে দিয়ে, কোনো কথা নয়, চুপ থাকুন। জ্বরে কথা বাহির হচ্ছে না, তবুও আপনার ফাজলামি গেল না। সারা রাত জলপট্টি দিয়ে জ্বর কিছুটা কমেছে। ভোরের দিকে আবার নিজের রুমে যেতে নিলে আয়ন ঘুমের ঘরে আবার হাত পেঁচিয়ে ধরে ঘুমায়। আবার অনেক ঘুম পাচ্ছিল, তাই ও এখানে খাটে গা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আয়ন ঘুম ভেঙে চোখ খুলে দেখে আভা খাটে বসে ঘুমিয়ে আছে, ওর একটা হাত ওর হাতে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে আভার দিকে। কেন তোর মুখে এত মায়া বলতে পারিস? তখনই আয়নের আম্মু রুমে আসলো। আয়ন বাবা, উঠলি? উনি আভাকে আয়নের রুমে দেখে একটু অবাক হলেন। আয়নের আম্মুর ডাকে আভা জেগে উঠল। আভা মামুনি, তুমি এই রুমে কি করছো? বড় আম্মু, তুমি আমাকে ভুল বুঝো না। আভা রাতের সব কথা খুলে বলল। আয়ান, তোর জ্বর, আমাকে ডাকিসনি কেন? দেখি জ্বর আছে নাকি কপালে। হাত দিয়ে দেখলো জ্বর আছে, তবে অনেক কম। আম্মু, এত চিন্তা করো না তো, তোমার বৌমা তো ছিল। বৌমা মানে? আম্মু, আমি ঘোড়ায় পেঁচে বলতে পারি না, তাই সোজাসুজি বলতেছি। আমি আভাকে ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। আশা করি তোমার কোনো আপত্তি নেই। উনি আয়ান আর আভার দিকে তাকিয়ে চেয়ে আছেন। আভা মাথা নিচু করে আছে। কি দরকার ছিল বড় আম্মুকে বলার? আপত্তি থাকবে কেন? আভা মামুনি তো আমার লক্ষ্মী মেয়ে, বলে সে হাসলো। আম্মু, তুমি কিন্তু এখনই কাউকে কিছু বলবে না। কয় মাস যাক, আভা এইচএসসি পরীক্ষাটা দেখ, তারপর আমি ছোট আব্বুর কাছে আভাকে চাইবো। আশা করছি ছোট আব্বুও না করবে না। ওকে, কাউকেই বলবো না। কিরে মামুনি, আমার ছেলেকে ভালোবাসছিস, অথচ আমরা কেউ জানতেই পারলাম না? না বড় আম্মু, তেমন কোনো ব্যাপার না। উনি হয়েছে হয়েছে, আর বলতে হবে না, বুঝেছি সব। এখন শুধু আমার ছেলে বউ হওয়ার জন্য তৈরি হ, বুঝলি? মা ছেলের কথা শুনে আমি তো লজ্জায় মরে যাই অবস্থা। লজ্জা থেকে বাঁচার জন্য বড় আম্মুকে বললাম আমি ফ্রেশ হয়ে আসি, বলে দৌড়ে রুম থেকে বাহির হয়ে আসলাম। আমার দৌড় দেখে মা ছেলে হাসতে হাসতে পুরোই শেষ। মেয়েটা এখনো বাচ্চাই রয়ে গেল। ছোট ওকে নিয়ে কত চিন্তায় ছিল, কোথায় বিয়ে দিবে, মানিয়ে চলতে পারবে কিনা, এসব নিয়ে। এখন নিশ্চিত হলাম, ঘরের মেয়ে ঘরেই থাকবে। তোর ছোট আম্মুও চাইতো তোর মতো কারো হাতে যেন আভাকে তুলে দিতে পারে। তোর ছোট আম্মুর আশাও পূরণ হতে যাচ্ছে। তোর মতো নয়, তোকেই জামাই হিসেবে পাবে। অবশ্য আমিও ভেবে রেখেছিলাম তোর আব্বুকে বলবো আভার সাথে তোর বিয়ের কথা, কিন্তু তার আগেই তোরা ভালোবাসায় জড়িয়ে গিয়েছিস। আমাদের সুবিধাই হলো এখন তোর আর তোর ছোট আব্বু আর আব্বুকে কথা বলে রাজি করানো। হ্যাঁ আম্মু, সময় হোক আব্বু আর হবু শ্বশুর মশাইকে ঠিকই রাজি করাবো। এখন বাজে সকাল 8টা, সবাই রান্না করতে ব্যস্ত। আভা সে আয়নের রুম থেকে বের হয়ে এসে নিজের রুমে ঢুকেছে আর বের হয়নি। নিশি, যা তো সবাইকে রান্না করার জন্য ডেকে নিয়ে আয়। আর শোন, আয়নকে বলিস আসতে হবে না, ওর খাবার ওপরে পাঠিয়ে দিব। দরজায় কড়া নেড়ে ডাকলো, এই আভা, নিচে আয়, নাস্তা করতে ডাকছে সবাই। আপু, তুমি যাও, আমি আসছি। নিশি ওর আব্বু ও আভার বাবাকে ডেকে আয়নের রুমে গিয়ে বলল, ভাইয়া, তুমি কি নিচে যাবে না নাস্তা করতে, নাকি রুমে খাবে? না, আমি নিচে যাব, তুই যা, আসছি। সবাই নাস্তা করতে বসে পড়েছে। আয়ন কই? ও খেতে আসলো না? ওর তো ওষুধপত্র আছে খাওয়ার পর। আমি ওকে নিচে আসতে বারণ করেছি। ওর খাবার উপরে পাঠিয়ে দিব। কাউকে উপরে খাবার পাঠাতে হবে না, আমি এসে গেছি, সবার সাথেই খাবো। বাবা, তুই অসুস্থ শরীর নিয়ে কষ্ট করে নিচে আসতে গেলি কেন? মা, আমি এখন সুস্থ আছি, জ্বরও কমেছে, জ্বর নেই বললেই চলে।
তোর সাথে পারবো না রে বাবা, আয় খেতে বস। আয়ান বাবা, তুমি তো অসুস্থ, তাহলে আমার বন্ধুর মেয়ের বিয়েতে যেতে পারবে না, তাই ভাবছি আজকের কাজটা ক্যান্সেল করে আমায় যেতে হবে। বন্ধু অনেক করে বলেছে বাসার কেউ যদি না যায় বিষয়টা খারাপ দেখায়, তাই না? ছোট আব্বু, তোমার কাজটা ক্যান্সেল করতে হবে না, আমরা বিয়েতে যাচ্ছি। কিন্তু তুমি তো অসুস্থ। আমি এখন ঠিক আছি, দেখো আগের মতোই ঠিকঠাক। তাহলে তোমরা তিনজন দুপুরে বেরিয়ে পড়িও। আচ্ছা ঠিক আছে। আয়ান আবিরের নাম্বারে ডায়াল করে ধরার সাথে সাথে বলল, হ্যাঁ বল, আজকে ছোট আব্বুর বন্ধুর মেয়ের বিয়েতে যাচ্ছি আমরা সবাই, রেডি থাকিস। মানে আমি কেন রেডি থাকবো? না বুঝে, কারণ তুই আমাদের সাথে যাচ্ছিস, বাসার বড়রা কেউ যাবে না, আমি আভা আর নিশি যাব, সাথে তুইও যাবি। তোরা যা, আমি যাব না রে, আমি কোনো কথা শুনতে চাই না, তোকে যেন 1 ঘন্টার মধ্যে আমার বাসার সামনে দেখি। বলেই আয়ান ফোনটা কেটে দিল। একে নিয়ে আর পারি না, আসলেই আমি অনেক ভাগ্যবান, যার কারণে আয়ানের মতো একজন বন্ধু পেয়েছি। আয়ান শুধু আমার বন্ধু না, ও আমার ভাই। সেদিনটা এখনো মনে পড়ে, যেদিন বাবা হারিয়ে কান্নায় যখন ভেঙে পড়েছিলাম, তখন আয়ান কাঁধে হাত দিয়ে ভরসা দিয়েছিল, ওর ভরসা পেয়ে জড়িয়ে ধরে কেঁদেছিলাম। নিশি আবার রেডি হয়ে দাঁড়িয়ে আছে, আয়ানও রেডি, তবে যাচ্ছে না। দাঁড়িয়ে আছে দেখে নিশি বলল, ভাইয়া আমরা রেডি, তাহলে দাঁড়িয়ে আছে কেন, চলো যাই, একটু অপেক্ষা কর, আবির আসুক। নিশি ভাইয়ের দিকে চেয়ে বলল, আবির ভাইয়া আমাদের সাথে যাবে? হ্যাঁ যাবে। এই কথা শুনে নিশির সেই খুশি যা একজনের চোখে পড়েছে। আবিরও এসে পড়লো, আজকে সবাই মিলে গাড়িতে করেই যাবে। আয়ান ড্রাইভিং করবে, আবির পিছনে গিয়ে বসলো, নিশি ও আবির এর পাশে বসলো। আবির ইচ্ছে করে পিছনে বসেছে যাতে আভা সামনে বসতে পারে। দাঁড়িয়ে থাকবে নাকি যাবে? আয়ানের ধমক শুনে আভা ধরপড় করে সামনে এসে বসে পড়লো। গাড়ি চলছে আপন গতিতে। ড্রাইভিং করার মাঝে মাঝে আয়ান আভার দিকে দেখছে, আর আভা গাড়ির জানালা দিয়ে বাইরের মনোরম পরিবেশ দেখতে দেখতে ব্যস্ত। কি হচ্ছেটা কি? নিশি, হাত ধরছো কেন? আয়ান সামনে আছে, দেখতে পেলে মুশকিল হয়ে যাবে। দেখতে পাবে না, আপনি আমার হাতটা নিচে রাখুন, আমি শুধু ধরেই রাখবো। প্রায় 1 ঘন্টা পর ওরা একটা কমিউনিটি সেন্টারের কাছে এসে পৌঁছলো। বিয়ের আয়োজন সব কমিউনিটি সেন্টারই করা হয়েছে। ওরা সবাই ভেতরে গেল। আরে তোমরা এসে গেছো? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ইয়াংম্যান, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আয়ান, নিশি, আভা, আবির, উনি হলেন আজাদ আঙ্কেল, ছোট আব্বুর বন্ধু, আজকে ওনার মেয়ের বিয়ে। ওরা তিনজন আবার সালাম দিল। আরে তুমি আমাদের সেই ছোট আভা, তোমাকে কত ছোট দেখেছিলাম, এখন কত বড় হয়ে গেছো। কথা শেষ করে আজাদ সাহেব ওদেরকে কোণের কাছে যেতে বললেন। আভা এখানে কাউকেই চিনে না, তাই এক সাইডে দাঁড়িয়ে আছে। পাশে আয়ন ভাই এসে বলল, কোথাও যাবে না, সবসময় আমার সাথেই থাকবে। বিয়ে বাড়িতে অনেক মানুষ, তোমার আব্বু আমাকে দায়িত্ব দিয়েছেন তোমাকে দেখে রাখার, বুঝছো? আপনি হঠাৎ তুই থেকে তুমি করে কেন বলতেছেন? কারণ বিয়ের পর তুই আমাকে তুমি করে বলবি, আর আমিও তোকে, তাই এখন থেকে একটু প্র্যাকটিস করছি। আভা আর কিছু না বলে কিছু দূরে দেখে আবির ভাইয়া আর নিশি দাঁড়িয়ে কথা বলছে। তখন একটা মহিলা নিশিকে দেখে বলে, তুমি মনোয়ার খানের মেয়ে না? জি আন্টি, আমি ওনার মেয়ে। তুমি আমাকে চিনবে না, আমি তোমাকে চিনি। তুমি কোন ক্লাসে পড়ো মা? এই তো আন্টি, এবার অনার্স প্রথম বর্ষে। বাহ, খুব ভালো। তোমার বাবার নাম্বারটা দেয়া যাবে মা? আমার কাছে ছিল, কিন্তু হারাই ফেলছি। নাম্বার চয় আবির একটু সন্দেহ করলো, কি চলছে এই মহিলার মাথায়। নিশি মহিলাকে না চাইতেও বাধ্য হলো নাম্বার দিতে, মুখের উপর তো আর না করা যায় না। ভালো থেকো মা, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, বলে মহিলা মুচকি হেসে চলে গেলেন। বিয়ের শেষের দিকে ওরা সবাই খেতে বসলো। খাবার খাওয়ার সময় আভার গলায় খাবার আটকে যায়, ও কাশতে থাকে। আয়ান তাড়াতাড়ি পানি গ্লাস এগিয়ে নিয়ে মাথায় হাত রেখে থাবড় দিতে লাগলো। ঠিক আছিস এখন? হ্যাঁ ঠিক আছি, তোমরা খাও শেষ করো, আমি আর খাবো না। আভা উঠে এসে বরকনেকে যেখানে বসানো হয়েছে সেখানে দাঁড়িয়ে আছে। হাই, আমার নাম সিয়াম, তোমার নাম কি? কি হলো মিস, নাম বলছো না কেন? নাকি কথা বলতে পারো না? ও কথা বলতে পারে, আর ওর নাম মিসেস আয়ান খান। কথাটা বলে ছেলেটার সামনে আসলো আয়ান। কি জোকস শোনাচ্ছেন ভাই? এটুকু মেয়ের বিয়ে হয়েছে, আর যদি হয় হাজবেন্ড কোথায়? কেন আমি ওর হাজবেন্ড পছন্দ হচ্ছে না? হবে না কেন ভাই? হয়েছে, আসলে আমি ভুল করেছি, সরি, ভুল জায়গায় এসে পড়েছি বলে ছেলেটা ভয় পালিয়ে গেল। কনে বিদায়ের সময় হলো, সেখানে অনেকজনের কান্নার আওয়াজ শোনা গেল। আমিও একদিন এভাবে বাড়ি ছেড়ে চলে যাব, মা বাবা কান্না করবে, তাই না? আবির নিশির দিকে তাকিয়ে থাকলো, বলল কিছুই হবে না। বিয়ে বাড়ি থেকে ওরা চলে আসলো বাসায়। সূর্যের আলোয় আরো একটি নতুন দিনের সূচনা হলো। আভা কয়দিন থেকে কলেজে যায়নি, তাই আজ কলেজে যাবে। কলেজে না যাওয়ার জন্য সিমি আর রুহির সাথে দেখা হয়নি। তাড়াতাড়ি করে আভা কলেজে গেল। বকুল গাছের নিচে সিমি ও রুহি বসেছিল। আভা ওদের কাছে যেতেই ওরা দুজন আভাকে দেখেও না দেখার ভান করে উঠে চলে যেতে লাগলো। কিরে, তোরা দুজন আমাকে দেখেও চলে যাচ্ছিস কেন? সিমি ও রুহি ওর পিছন দিকে তাকিয়ে বলল, আপনি কি আপা? আপনাকে তো চিনতে পারছি না। আপনি কি আমাদের চিনেন? একদম ঢং করবি না। তোদের কি হয়েছে বলতো? রাগ করেছিস? আমরা রাগ করবো কেন? আমরা কি তোর কেউ হই নাকি? অভিমানে শুরু বলল সিমি ও রুহি। রাগ করিস না, 2 দিন যে পরিমাণ ব্যস্ত ছিলাম তাই আসতে পারিনি, সরি বলে দুজনকে জড়িয়ে ধরে কাতুকুতু দিল। ওরা সবাই হাসতে হাসতে একে অপরকে জড়িয়ে ধরলো। এই আভা, তুই তো আয়ান ভাইকে ভালোবাসিস তাই না? ভালোবাসি কিনা সেটা জানি না,
তবে ওনার আশেপাশে থাকলে আমার ভালো লাগে, ওনাকে দেখলে মুখে হাসি ফোটে। বা আভা, তুই তো আয়ান ভাইয়ের প্রেমে পড়েছিস দেখছি, তাড়াতাড়ি বিয়েটা করে নে, নয়তো আবার অন্য কেউ কেড়ে নিয়ে যাবে। উনি যদি আমায় সত্যি ভালোবাসেন তাহলে কখনোই এমন হবে না। আর আমি ওনার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি। শুধু ভালোবাসা নাকি, আর অন্য কিছুও দেখেছিস? ছি রুহি, এসব কি বলতেছিস? তোর মুখে কিছুই আটকায় না। ও মা, আমি আবার কি বললাম? কিছু না, চল ক্লাসের সময় হয়ে গেল, ক্লাসে যাই। ওরা 3 জন ক্লাসে গেল। আইসিটি ক্লাসে স্যার বললেন, ফাইনাল পরীক্ষার আর মাত্র 5 মাস বাকি, সবাই ভালো করে পড়ো। কারো কোনো পড়া বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। সবাই ঠিক আছে বলল। স্যার ক্লাস করিয়ে বাহির হয়ে গেল। আমরাও বাহির হয়ে কলেজের পাশে আইসক্রিম খেতে চলে গেলাম। যে গরম পড়েছে, আইসক্রিম খেয়ে যদি একটু স্বস্তি পাই। কলেজে সেদিনের পর রাকিব ভাইয়াকে আর দেখতে পাইনি, এটা নিয়ে খুব একটা খটকা লাগছে। তবে ভালোই হয়েছে। আমি কেন এসব ভাবছি, আভা বাড়ির দরজার বেল বাজাতেই ওর আম্মু দরজা খুলে দিল। ভিতরে গিয়ে দেখে অপরিচিত কয়েকজন মানুষ সোফায় বসে আছে, আর তাদের সামনে শাড়ি পরে নিশি আপু বসে আছে। বুঝলাম না ব্যাপারটা কি। ওর পাশে আয়ান ভাইয়া বসে আছেন, সাথে আবির ভাইয়াও। তবে ওনার মুখটা শুকনো লাগছে। ভাই, আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, তাই আমরাও চাচ্ছি তাড়াতাড়ি বিয়েটা দিতে। আপনারা কি বলেন? নিশি আপুকে দেখতে এসেছেন এনারা। এবার বুঝলাম, আপুর চোখে পানি টলমল করছে। আমার মেয়ে রাজি থাকলে আমাদের কোনো আপত্তি নেই। মামুনি, তোমার কি বিয়েতে কোনো আপত্তি আছে, বা কাউকে পছন্দ করো এরকম কেউ আছে? থাকলে আগে ভাগে বলে দাও। নিশি আবিরের দিকে তাকিয়ে আছে। তখন আবির নাম্বার থেকে নিশির কাছে মেসেজ আসে। আবির না বলতে বলছে, এখনই সব বলে দিলে যদি সব সম্পর্ক শেষ হয়ে যায় এই ভয়ে। নিশি কাপা কাপা গলায় বলে উঠলো, কেউ নেই, আমি এই বিয়েতে রাজি। আভা নিশির কাছে গিয়ে আস্তে আস্তে বলল, এসব কি বলছো আপু? তুমি বিয়েতে রাজি হচ্ছ কেন? তুমি তো আবির ভাইয়াকে ভালোবাসো। আমার আর কি করার আছে বল, আবির নিজেই রাজি হতে বলছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো হয়েই গেল, সবাই তা রাজি। তাহলে এখন শুধু কাজই ডাকবো। আব্বু, তোমাদের সবাইকে আমার কিছু বলার আছে। কি কথা আয়ান? পরে বলিস, এখন বিয়ের দিন তারিখটা ঠিক করি। না আব্বু, এখনই বলতে হবে, নয়তো দুজনে ভালোবাসা শেষ হয়ে যাবে। মানে কাদের কথা বলছো আয়ান? ক্লিয়ার করে বলো। আব্বু, নিশি আর আবির একে অপরকে ভালোবাসে, তাই এই বিয়েটা ক্যান্সেল করে দাও। আয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে শুধু আভা বাদে, কারণ নিজেও জানতো সে। নিশি আর আবিরও অবাক হয়েছে এটা ভেবে যে আয়ান কিভাবে জানলো ওরা দুজন দুজনকে যে ভালোবাসে। কি বলছিস আয়ান? হ্যাঁ আম্মু, আমি ঠিকই বলছি। নিশির আব্বু নিশির কাছে গিয়ে গম্ভীর মুখে বলল, আয়ান যে কথাটা বললো সেটা কি সত্যি? নিশি কি বলবে, মিথ্যে বলেও লাভ নেই, তাই বলল, হ্যাঁ আব্বু, আমি আবির ভাইয়াকে ভালোবাসি। তবে আমি কখনোই তোমাদের অবাধ্য হতে চাই না। আবির নিজেই বলছে তোমরা যার সাথে বিয়ে দিবে তাকেই বিয়ে করব, বলে কান্নায় ভেঙে পড়ল। নিশির মাথায় হাত রেখে বলল, তুই আবিরকে ভালোবাসিস সেটা বললি না কেন? বললে কি আমি না করতাম? এতটাও খারাপ বাবা মা আমাদের মনে করিস না? না আব্বু, তুমি আমার সবচেয়ে ভালো বাবা, বলে জড়িয়ে ধরল মনোয়ার খানকে। আবির, এদিকে আসো, তুমি তো আমাদের কাছের লোক, তাহলে তুমি কেন বললে না নিশিকে ভালোবাসো? আসলে আঙ্কেল, আমি ভেবেছিলাম কয়েকদিন পর আম্মুকে আপনাদের কাছে পাঠাবো, কিন্তু তার আগেই দেখি পাত্রকে দেখতে এসেছে। সবার সামনে যদি বলতাম ওকে ভালোবাসি, এতে যদি আপনাদের সম্মান যেত, এই ভয়। তুমি আসলে অনেক ভালো, তোমার চেয়ে নিশির জন্য উপযুক্ত পাত্র আর কেউ হতেই পারে না। কালকে তোমার আম্মুকে আমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে চলে আসতে বলবে। ধীরে ধীরে সবাই উপরে চলে গেল। নিচে শুধু আয়ান, আবির, নিশি আর আভা রয়েছে। ধন্যবাদ দোস্ত, তুই আমাকে জীবনের সবচেয়ে দামি জিনিসটা পাইয়ে দিলি, আরেকটু হলে সেটাও হারায় ফেলতাম। আয়ানকে জড়িয়ে আবির কান্না করে সবগুলো কথা বলল। সর, কিসের দোস্ত? তুই আমাকে কিছুই বলিসনি, আজকে চুপ ছিলি কেন? আমি যদি না বলতাম তাহলে কি হতো? তুই আমাদের সম্পর্কের কথা জানলি কিভাবে? সেদিন ছাদে যেতে গিয়ে তোদের মুখে ভালোবাসার কথা শুনেছি। আয়ান তাদের শুনেছে মানে জড়িয়েও ধরেছিল, সেটাও দেখেছে। ইস, কি লজ্জা! নিশির বড় ভাই দেখেছে বলে। আভা ওদের চলে যাওয়ার পর একটু আলাদা করে কথা বলার সময় দেই বলে আভাকে উপরে নিয়ে চলে আসলো আয়ান। নিশি কান্নার কারণে এখনো নাক টানতেছে দেখে আবির কাছে গিয়ে নিশিকে জড়িয়ে ধরলো। ছাড়ো এখন, জড়িয়ে ধরছো কেন? তখন তো খুব বিয়ে করে নিতে বলছিলে, বলে সরে যেতে চাইলো, কিন্তু আবির নিশিকে আরো জাপটে ধরলো। আবিরকে জড়িয়ে ধরে নিশি কান্না করতেই আছে। এই নিশি, কান্না করো, আর কত কাটবে? তোমার চোখ জলে মানায় না। কালকে আম্মুকে নিয়ে আসবো, আর খুব তাড়াতাড়ি তোমায় বিয়ে করে আমার কাছে নিয়ে আসবো।